আদনানের সময়টা ভালো যাচ্ছে না। আদনান নিজেও বুঝতে পারছে না সে এত অস্থির হয়ে আছে কেন। কেন এত কুল ডাক ডাকছে তার মন। না পারছে আশাকে কিছু বলতে, না পারছে ধ্রুবকে কিছু বলতে। ধ্রুবকে আদনান চেনে, ধ্রুব এরকম ছেলে না, কিন্তু আশার কাছে এসব ছেলে খেলা। আদনান জানে আশার কাছে রিলেশনশিপটা ভীষণ ইজি। তবু আদনান মিষ্টি কথা দিয়ে আশাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে এতদিন। আজ এই ছেলের সাথে, কাল ওই ছেলের সাথে ডেটে যাওয়া, সব হাসি মুখে সহ্য করেছে। শুধু একবার বিয়েটা হোক, সব হাতে আসুক, তারপর দুই লাথি মেরে সেই মেয়েকে বিদায় করবে। এরকম ক্যারেক্টারলেস মেয়েকে বউ হিসেবে মানায় না। অপশন হাতে রেখে আদনান প্ল্যান করেছে, শালক হচ্ছে তার সেকেন্ড অপশন। এজন্যই তো আমেরিকায় থাকাকালীন শালকের সাথে মিষ্টি কথা বলে ওকে পটিয়ে রাখার টেকনিক অ্যাপ্লাই করে রেখেছে। গোসল করে এসে আশা ধ্রুবর খোঁজে নিচতলার স্টাডি রুমে গেল। ধ্রুব মুক্তিযুদ্ধ বিষয়ে একটা বই পড়ছে। আশা ধ্রুবর সামনে চেয়ারে বসে বলল, এটা কিসের বই ধ্রুব? ধ্রুব বইয়ের দিকে তাকিয়ে বলল, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আশা আগ্রহী হয়ে বলল, আমাকে গল্প বলো ধ্রুব, তোমাদের ফ্রিডম ফাইটারদের স্টোরি শুনতে চাই আমি। ধ্রুব বলল, ভাইয়ার কাছে যাও, ভাইয়া বলবে। সকাল থেকে আমার সাথে কথা বলছে, ভাইয়া মন খারাপ হবে। আশা হেসে বলল, ধ্রুব, আদনান স্টোরি বলতে পারে না। ওর সব স্টোরি এক পর্যায়ে সেক্সুয়াল স্টোরিতে কনভার্ট হয়ে যায়। এসব তো আর সবসময় শুনতে ভালো লাগে না। ধ্রুবর কান লাল হয়ে গেল আশার কথা শুনে। এই বিষয়ে আর কথা বাড়ালো না ধ্রুব। কথা বলতে গেলে আশা হয়তো ফ্রি মাইন্ডে আরো অনেক কিছু শেয়ার করে ফেলবে। আশার দোষ দেয় না ধ্রুব। তার ন্যাশনালিটি, তার দেশের কালচার যেমন, সে তেমনই হবে। তবে অবাক লাগে তার আদনানের ব্যবহারে। আদনান কেমন যেন রূপ বদলে ফেলার চেষ্টা করছে বলে ধ্রুবর মনে হয়। বাড়ির পেছনে পুকুরে আগে সবাই মিলে লাফঝাঁপ দিয়ে গোসল করত। বিশাল পুকুরের এই মাথা থেকে ও মাথা সাঁতরে যাওয়ার প্রতিযোগিতা করত। সকালে ভিজে বাড়িতে আসার পর ধ্রুব আদনানকে বলেছিল পুকুরে গোসল করতে যাওয়ার কথা। শুনে আদনান হেসে বলল, পাগল নাকি তুই? পুকুরের পানিতে যে পরিমাণ জার্মস আছে, মাই গড! ধ্রুব মুচকি হেসে চলে গেল গোসল করতে পুকুরে। কাক ময়ূরের পুচ্ছ লাগালে কি ময়ূর হতে পারে? ধ্রুব নিচের দিকে তাকিয়ে গল্প বলতে লাগলো। আশাকে খুঁজতে খুঁজতে আদনানও ধ্রুবর স্টাডি রুমে এসে হাজির হলো। আশার দিকে তাকিয়ে আদনান অবাক হলো। চিকন ফিতার একটা টপস আর স্কার্ট পরে আশা বসে আছে ধ্রুবর সামনে। দেহের অব্যয় স্পষ্ট হয়ে আছে ওর। আদনান হাসি মুখে এসে আশার পাশে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে গল্প শুনে তারপর বলল, ধুর, এসব কি বলছিস? এসব কি এখন বলার সময় নাকি? শোন, আমি গল্প বলি। আমেরিকায় যাওয়ার পরের গল্প শোন। ধ্রুব হেসে বলল, গল্প শোনার আগ্রহ নেই ভাইয়া আমার। তুমি বরং তোমার প্রাণ পাখিকে নিয়ে গিয়ে গল্প করো, আমি একটু পড়ি। আদনান খুশি হলো ভীষণ। আশার হাত ধরে বলল, চলো আশা, তোমার সাথে আজ সারাদিন গল্প করা হয়নি। আশা বিরক্ত হয়ে বলল, তোমার আর গল্প? তোমার গল্প শুরু হবে রুমের দরজা বন্ধ করে, রোম্যান্সে চলে যাবে, ঝাঁপিয়ে পড়বে তুমি আমার উপর। ধ্রুবর কানে হাত দিয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল। আদনান ভীষণ বিব্রত হলো। এই মেয়ের মুখে কোনো লাগাম নেই। আশাকে রুমে এনে আদনান বলল, পাগল হয়েছো তুমি আশা? কি বলছো এসব ধ্রুবর সামনে? আমার মান সম্মান আর রাখলে না। আশা বিরক্ত হয়ে বলল, তুমি যা করো আমি তাই বলেছি আদনান, বাড়তি কিছু বলিনি। আদনান দাঁত কিরমির করে বলল, এমন ভাব করছো শুধু আমারই এইসবে ইন্টারেস্ট, তোমার নেই? আশা হাসলো, তারপর বলল, এটা ঠিক, আমারও এ ব্যাপারে আগ্রহ। তবে কি জানো আদনান, বাংলাদেশে আসার পর তোমাদের কালচার সম্পর্কে একটু একটু জানার আমি নিজেকে সামলে নিয়েছি। এটা তো তোমার দেশ, তোমার দেশের কালচার তুমি ভালো জানো আমার চাইতে। তোমার উচিত ছিল আমাকে বোঝানো। তুমি কি তা করেছো? সুযোগ পেলেই তুমি আমাকে বদ্ধ ঘরে নিয়ে আসতে চাও। আমিও তাই তোমার থেকে দূরে সরে থাকতে চাইছি। তুমি মানুষটা কেমন যেন আদনান। তোমাদের দুই ভাইয়ের মধ্যে অনেক ডিফারেন্স। আদনানের মাথায় যেন আগুন জ্বলে উঠল। আশা হাত চেপে ধরে বলল, কি ডিফারেন্স? আশা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আজ যখন আমি বৃষ্টিতে ভিজছিলাম, ধ্রুব একবারের জন্য আমার দিকে তাকায়নি। ওর সাথে হেঁটে এসেছি বাড়ি পর্যন্ত, ধ্রুবকে একবারও দেখিনি আমার বডির দিকে তাকাতে। অথচ বাড়ি আসতেই তোমার নজর গিয়েছিল আমার বডিতে। এই যে একটু আগে আমি ধ্রুবর স্টাডি রুমে গিয়েছিলাম, এটাও একটা এক্সপেরিমেন্ট ছিল আমার। আমি এই টপস পরে যাওয়ায় ধ্রুব বইয়ের দিকে তাকিয়েছিল পুরোটা সময়। আমি ওকে বলেছিলাম আমাকে স্টোরি বলতে, ও তখনও তাকায়নি আমার দিকে।
তুমি কিন্তু ওর স্টাডি রুমে ঢুকে আমার সারা শরীর স্ক্যান করে ফেলেছো। এই জন্য ধ্রুবকে আমার ভীষণ ভালো লাগে। ও একজন পারফেক্ট মানুষ। তোমার মতন করে কাউকে ইমপ্রেস করার মিথ্যা চেষ্টা করে না ধ্রুব, বরং ওর এই শুদ্ধতা মানুষকে ওর প্রতি ইমপ্রেস করে। আদনান কি বলবে ভেবে পেল না। আশার কাছ থেকে আদনান এসব এক্সপেক্ট করেনি। আশা কি তবে ধ্রুবতে একেবারে মজে গেছে? আদনানকে হতভম্ব অবস্থায় রেখে আশা বের হয়ে গেল আফিফার রুমের দিকে। দুপুরে খাবার টেবিলে ধ্রুব বসার পর ধ্রুবর বাবা সেলিম সাহেব এসে বসেছিল ধ্রুবর মুখোমুখি চেয়ারে। ধ্রুব সবেমাত্র মুখে ভাতের লোকমা তুলছে, সেই সময় সেলিম সাহেব বললেন, ধ্রুব খাবার পর তুমি গিয়ে তোমার মাকে দেখে আসবে। ধ্রুব ভাতের লোকমা রেখে দিয়ে বলল, আমি কারোর হুকুম মেনে চলার মানুষ নই। সেলিম সাহেবের ভীষণ রাগ উঠে আছে গত রাত থেকেই। দীপালির অসুস্থতার খবর জানার পর থেকেই। ধ্রুবর এই বাঁকা কথা তার সহ্য হলো না। চিৎকার করে বললেন, অবশ্যই মেনে চলবে তুমি আমার হুকুম। আমার ছেলে তুমি। আমার বাড়িতে থাকতে হলে, আমার বাড়িতে খেতে হলে তোমাকে আমার কথা মানতেই হবে। ধ্রুব হেসে ফেলল শব্দ করে, তারপর বলল, কি বললেন যেন আপনি? আমি কে? আপনার ছেলে? মিথ্যা কথা এটা। আমি কারোর ছেলে নই। সেই দিন মনে ছিল না আমি আপনার ছেলে? যেই দিন আমি আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। মাও চলে গেছে, আপনিও চলে যাবেন আমাকে রেখে। ওই সেই দিন তো আপনার মনে পড়েনি আমার কথা? আপনার নতুন বউ যেদিন ধাক্কা দিয়ে আমাকে ফ্লোরে ফেলে দিয়ে আমার কপাল ফাটিয়ে দিল, সেই দিনও তো আপনার মনে ছিল না আমি আপনার ছেলে? ভীষণ জ্বরে কাঁদতে কাঁদতে যেই দিন আপনাকে পাশে পেতে চেয়েছি, সেই দিনও আপনি আসেননি আমার কাছে। মতির মাকে পাঠালেন আমার কাছে থাকতে। ছোট্ট ছিলাম, কিন্তু অবশ ছিলাম না আমি। সব মনে আছে আমার। আরো শুনতে চান কিছু? আর কি বললেন আপনি? আপনার বাড়িতে থাকতে হলে, খেতে হলে আপনার কথা শুনতে হবে? তবে বেশ, আমি আপনার বাড়ি ছেড়েই চলে যাচ্ছি। থাকবো না আপনার বাড়িতে। মুহূর্তেই যেন একটা ভূমিকম্পের মতন সবকিছু এলোমেলো হয়ে গেল। ধ্রুব দোতলায় গিয়ে একটা ব্যাগে নিজের শার্ট প্যান্ট কিছু নিয়ে বের হয়ে এলো। হাসনা বেগম গিয়ে পথ আটকে দাঁড়ালেন। তিনি কিছু বলার আগেই ধ্রুব বলল, তোমার পায়ে পড়ি চাচি, আমাকে তুমি থাকতে অনুরোধ করো না। তোমার অনুরোধ আমি ফেলতে পারবো না চাচি, তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে হবে আমাকে। আমার নিজের কাছে নিজেকে তুমি ছোট করো না। এই কথার পর হাসনা বেগমের আর কিছু বলার থাকে না। ধ্রুব হনহনিয়ে চলে গেল। হাসনা বেগম সেলিম সাহেবের সামনে গিয়ে বলল, খুশি হয়েছেন তো মেজো ভাই? আপদ বিদায় হয়েছে, এবার শান্তি হলো তো আপনার? কিভাবে পারলেন ছেলেটাকে খোটা দিতে? ক্লাস 9-এ ওঠার পর থেকে ধ্রুব নিজে টিউশন করে নিজের পড়ার খরচ নিজের চালায়। অনার্সে উঠে তো ঢাকা শহরে চলে গেল। আপনার একটা কানাকড়িও তার পেছনে খরচ করতে হয়নি। তবুও কিভাবে পারলেন ছেলেটাকে খোটা দিতে? কার জন্য খোটা দিলেন? যে নিজের স্বামী সন্তান রেখে চলে গেল এই বাড়ি থেকে, তার জন্য? কিসের দায় ধ্রুব তাকে দেখতে যাবার? ধ্রুব যেদিন মামা করে পুরো বাগানে গড়াগড়ি খেয়ে কেঁদেছিল, সেই দিন কি সে এসেছিল ধ্রুবকে দেখতে? স্কুল থেকে চুরি করে ধ্রুব দীপালির বাড়ির সামনে গিয়ে হাজির হলো। কই, তখনও তো সে এলো না একবার ছেলেকে দেখতে। দীপালির পিসেমশাই ঘাট ধাক্কা দিয়ে আমার ধ্রুবকে বের করে দিল। বাড়িতে জানার পর আপনি ধ্রুবকে বাগানের আম গাছের সাথে বেঁধে মেরেছেন। কেন গেল সেই বাড়িতে তার জন্য? তখন তো কেউ এই ছেলেটার কথা ভাবেনি। আজ কেন তার উপর অধিকার দেখাতে এসেছেন? পাথরের মূর্তির মতন সবাই থ মেরে বসে রইল। সেলিম সাহেব জবাব দিলেন না। কি জবাব দেবেন তিনি? রাগের মাথায় ছেলেকে এই কথা বলেছেন, মন থেকে তো বলেননি। কাকে বোঝাবেন এখন এই কথা তিনি? কারোর আর খাওয়া হলো না আদনান ছাড়া। আদনান মনে মনে ভীষণ খুশি হলো ধ্রুব চলে যাওয়ায়। শালক স্কুল থেকে ফিরে দেখে পুরো বাড়ি কেমন থ মেরে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারল না। শাপলাও কলেজে গেছে। কাকে জিজ্ঞাসা করবে শালক? মায়ের কাছে গেল একবার, গিয়ে দেখে মায়ের মুখ ভার। এটা হচ্ছে সতর্ক সংকেত। মায়ের মুখ ভার দেখলে কেউ মাকে ঘাটায় না। দাদির ঘরে গিয়ে শালক জিজ্ঞাসা করলো, দাদিকে সবাই এমন চুপ করে আছে কেন? সিতারা বেগম কেঁদে উঠলেন, আমার ভাইয়ের যে পোড়া কপাল রে বইন, আমার ভাই রাগ কইরা কই যেন গেছে গা। শালকের বুক কেঁপে উঠল। ধ্রুব ভাই নেই? রাগ করে চলে গেছে ধ্রুব ভাই? কিন্তু কোথায় গেছে? শহরে তো যাবে না, শালক শিওর। হল বন্ধ, গিয়ে থাকবে কোথায়? তবে কোথায় গেল? চিন্তায় উৎকণ্ঠায় শালকও খেল না। বাকিটা সময় শালক অপেক্ষা করে রইল ধ্রুব ভাই বাড়িতে আসার। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু ধ্রুব এলো না। ঝাঁক বেঁধে পাখিরা নিড়ে ফিরতে লাগলো। চারিদিকে কোলাহল থেমে যেতে লাগলো।
বাইরে বসে একটা হতম প্যাঁচা ডাকতে লাগলো বড় করুণ সুরে। শালুকের বুক কাঁপতে লাগলো। ধ্রুব কোথায়? ভালো আছে তো? এত কষ্ট কেন দিলে তাকে সৃষ্টিকর্তা? কি হতো যদি একটু কম কষ্ট দিত? রাত বাড়তে লাগলো, সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো শালুকের বুকের চিনচিন ব্যথা, উৎকণ্ঠা। তবুও ধ্রুব ফিরে এলো না।